স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। কান্নার দমক ম্রিয়মান গুঞ্জনে পরিণত হলো। অশ্রু ফোটায় ভিজতে আরম্ভ করলো আসমানের পরিধানের ফতুয়ার অংশ। কোনো প্রকার বাধা দিল না সে রোজাকে। আনমনে হাত বাড়িয়ে স্পর্শ করল ওর মাথা। উপরে নিচে শান্তভাবে বুলিয়ে যেতে থাকলো সান্ত্বনার নীরব প্রবাহ। ওর দৃষ্টি আবদ্ধ হয়ে থাকলো বিছানায় শুয়ে থাকা প্রাণহীন বৃদ্ধের জীর্ণ মুখপানে। অদ্ভুত এক প্রশান্তি ওনার চোখে মুখে, তবুও তা পরিপূর্ণ নয়। নিজ আত্মাকে পরিতৃপ্ত হয়তো সেদিনই অনুভূত হবে যেদিন ওনার চড়ুই এ জগতের সুখের দেখা পাবে। এই হারানোর বেদনা আসমানের জন্য নতুন কিছু নয়। পুরান ঢাকার নিকটবর্তী এক গোরস্থান অঞ্চল, যতদূর দৃষ্টি যায় শুধু সারি সারি কবর। যাদের সামর্থ্য রয়েছে ওনারা বাধাই করে বহু যত্নে রেখেছে আপনজনের শেষ ঠিকানা স্থলকে। যাদের সামর্থ্য কিংবা ইচ্ছা নেই তাদের আপনজনেরা পড়ে রয়েছে অবহেলায় মাটির নিচে। উঁচু নেই প্রান্ত, মিশেছে সমতল হয়ে ভূমির সাথে। এমনকি শুকনো পাতা এবং কাঠের বেড়ায় আচ্ছাদিত দুই কবরের পাশে খোঁড়া সম্পন্ন হয়েছে তৃতীয় 3 হাত মাটির ঘরটি। নিজের ছেলের বউয়ের পাশে দাফন হতে চান, এমনই অন্তিম ইচ্ছা ছিল ইউনুস রহমানের। সাদা পায়জামা পাঞ্জাবি পরিহিত অবস্থায় একপাশে দাঁড়িয়ে আছেন বিলাল রেমান এবং নিহাদ। উভয়ের দৃষ্টি কবরের দিকে। অপরদিকে অনেকটা দূরে গাছের গুড়িতে হেলান দিয়ে দাঁড়ানো রোজা, কাঁধে হাত রেখে যেন নিজের অস্তিত্বের সান্ত্বনা প্রদান করে চলেছে চারুলতা। যদিও ওর নিজের হৃদয়ে ঘূর্ণিপাক উঠেছে পুনরায় এমন দৃশ্যের মুখোমুখি সে। সেই মাটির তীব্র ঘ্রাণ, আগরবাতির ভুতুরে নির্যাস, ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে বায়ুতে মিলিয়ে যাওয়া সম্মিলিত তাকবীর ধ্বনি, স্মৃতির পাতায় তাজা হয়ে উঠেছে এক বিষাদ খচিত দৃশ্য। দাঁতে দাঁত পিষে নিজ অনুভূতি এবং অশ্রু উভয়ই নিয়ন্ত্রণ করে চলেছে সে। রোজার ঠিক বিপরীত প্রান্তের গাছের কাছে নিঃশব্দ দণ্ডায়মান আসমান, পরিধানে ওর ধপধপে শুভ্র ফতুয়া এবং প্যান্ট, চেহারা যথারীতি আচ্ছাদিত মাস্কের অন্তরালে। তবে বর্ণ পাল্টেছে, তা ধারণ করেছে শুভ্রতা। নিগূঢ় দৃষ্টি ওর আবদ্ধ রোজার অবয়বে। আগের রাত থেকে থেকে কাঁদতে কাঁদতে মেয়েটি এখন সম্পূর্ণ নির্বিকার, যেন বাস্তবতা তাকে আঘাত করেছে চরমভাবে। অধিক শোকে পাথর অবস্থা, চেহারা ফুলে ফেপে উঠেছে, দৃষ্টি ধারণ করেছে টকটকে বর্ণ। উস্কো খুস্কো এলো কেশ চারুর কঠোরতায় খোপা বেঁধেছে। মাথায় ঘোমটা তুলে নির্বাক সে চেয়ে আছে কবরের পানে, দৃষ্টিতে এক ঝাঁক শূন্যতা। এর পূর্বে ওই প্রাণোচ্ছল নয়নে এতটা হাহাকার লক্ষ্য করেনি আসমান। অবশেষে যেন সকলের অপেক্ষার অবসান ঘটল। গোরস্থানের বাইরে এসে থামলো অডি গাড়ি। দরজা খুলতেই ভেতর থেকে সাদা স্যুট পরিহিত লম্বা পাতলা এক ভদ্রলোক এবং সালোয়ার কামিজ পরিহিত এক রমণীকে লক্ষ্য করা গেল। উভয়ই গাড়ি থেকে বেরিয়ে প্রবেশ করলো অভ্যন্তরে। রোজার দিকে তাকালো আসমান, কিন্তু বিশেষ কিছু প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। কবরের কাছে রাখা খাটিয়ার দিকে অগ্রসর হলেন ওনারা। কারো কোনো প্রকার অনুমতি ছাড়াই কাফনের কাপড় সরিয়ে মুখ দর্শন করল। ভদ্রলোকের চেহারা কিছুটা বিষাদপূর্ণ হলেও রমণীর মাঝে বিশেষ কোনো পরিবর্তন নেই। এক দীর্ঘশ্বাস ফেলে পুনরায় চেহারা ঢেকে উঠে দাঁড়ালো ভদ্রলোক। কিছুটা দূরে থাকা রোজাকে উদ্দেশ্য করে দৃপ্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল। আমার বাবা মারা গিয়েছে গতকাল রাতে, আর আমি জানলাম এখন? জানাজাটুকু পড়ার সুযোগ পেলাম না। নিঃশব্দ রোজা, দৃষ্টিও অব্যক্ত। এগিয়ে গেল সে, পরোয়া করল না কিছুর। খপ করে ওর কাঁধ চেপে ধরে জিজ্ঞেস করলো, শরীর বিকিয়ে 2 টাকা ইনকাম করে নিজেকে কি মনে করে ফেলেছিস? আমার বাবার গুরুতর সংবাদ আমাকে না দেওয়ার কি কারণ? এটা গোরস্থান, ভদ্রভাবে কথা বলুন মিস্টার আজাদ। স্থির কণ্ঠে বলল রোজা। রমণী এগোলো, হেসে জানালো, বাবা, এখন নিজের চাচাকে নাম ধরে ডাকারও আস্পর্ধা করা হচ্ছে। রোজা তাকে সম্পূর্ণ উপেক্ষা করে চাচাকে বলল,
আপনাদের যে কবরস্থ করার আগে একবার মুখ দর্শনের সুযোগ দিয়েছি এই বেশি। দাদুর আত্মা নিশ্চয়ই এটা সমর্থন করে না, তবুও আমি কাজটা করেছি। হাজার হোক, ছেলে তো তার। আর কথায় কথায় আমার বাবা আমার অধিকার বলতে বিন্দুমাত্র লজ্জা হচ্ছে না? আমার জীবন থাকতে আমি আপনার মতন কুলাঙ্গারকে কোনোদিনও আমার দাদুর জানাজায় অংশ নিয়ে তাকে অপবিত্র করতে দিতে পারতাম না। ইউ ক্ষিপ্র গতিতে এগোলো আজাদের হাত, উদ্দেশ্য রোজাকে আঘাত করা, কিন্তু এর পূর্বেই শক্তিশালী বাঁধনে আবদ্ধ হয়ে গেল ওর কবজি। তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল চারুলতা। আমি জীবনে প্রচুর বেয়াদব নির্লজ্জ দেখেছি, কিন্তু আপনার মতো উন্নত পর্যায়ের গর্ধব বেয়াদব দেখিনি মিস্টার, যে নিজের বাবার মৃত্যু নিয়েও ঝামেলা করে। এক ঝটকায় আজাদের হাত সরিয়ে দিতেই নিজের কবজি আঁকড়ে ধরল সে ব্যথায়। স্ত্রী ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করল, বলল, বিহেভ ইয়োরসেলফ মিস। আপনি কোনো গুরুজনের সাথে অসভ্যতামি করতে পারেন না, ওকে? ওহ, গুরুজন তাহলে মর্জি মতো যে কাউকে চড় দিতে পারবে, তাই না? গুরুজন মাই ফুট। আপনি কিন্তু সীমা লঙ্ঘন করছেন। দোহাই লাগে আপনার, আমার দাদুকে শান্তিতে জীবিত থাকতে তো দেননি, যখন অন্তত শান্তিতে যেতে তো দিন। রোজার উত্তেজিত কণ্ঠে সকলে ক্ষণিকের জন্য স্থবির হলো। মেয়েটির দৃষ্টি উপচে নামা অশ্রু একটু হলেও যেন নাড়ল হৃদয়কে। আজাদ গলা খাকারি দিয়ে শুধালো, তোর নাগরের অভাব নেই, এখন কি নাগরানি ধরেছিস? কি এক দিনকাল পড়লো পৃথিবীতে। যার যেমন রুচি। ঘৃণায় মুখ বিকৃত করে উচ্চারণ করলো আজাদের স্ত্রী। আমার মনে হয় আপনার মেন পয়েন্টে সমস্যা আছে। জীবনে এমন গায়ে বলদ মার্কা কথা এর আগে আমি কোনোদিন শুনিনি। এই মেয়ে, তুমি কিন্তু। আঙুল উঁচু করে কিছু বলতে যাচ্ছিল আজাদ, কিন্তু হঠাৎ ধ্বনিত হলো, আঙুল নিচে। কণ্ঠ জোরে এক প্রগাঢ় শক্তি ছিল, যার দরুন আজাদ ভ্যাবা চাকা খেয়ে নিজের অজান্তেই আঙুল নামিয়ে নিল। ঘাড় ঘুরিয়ে তাকালো। পকেটের হাত ভরে সন্নিকটে দাঁড়ানো এক পর্বত সমান কাঠিন্য ঘেরা অস্তিত্ব। আজাদের দৃষ্টি লক্ষ্য করে একটু ঝুঁকে পুনরায় বিড়বিড় করলো, আউট। হোয়াট? মৃতদেহ দেখতে এসেছেন, দেখেছেন, নাও গেট আউট। আমার বাবা, আমার ভাতিজি, আমার পরিবারের বিষয় মাঝখানে আপনি বলার কে? এক মুহূর্ত চেয়ে থাকলো আসমান, পরক্ষণে নির্বিকার কণ্ঠে জানালো, আমার পরিবার, আমার বোন, আমার স্ত্রী, আমার স্ত্রীর ইচ্ছা আমার কর্তব্য। সো গেট আউট অফ হার সাইড বিফোর আই থ্রো ইউ আউট মাইসেলফ। হতচকিত হয়ে একবার রোজা আরেকবার আসমানের দিকে তাকালো আজাদ এবং ওর স্ত্রী। ও, এই ব্যাপার। নাগর ধরছ তাহলে? তাই তো বলি, চিকিৎসার এত টাকা কিভাবে আসে? নিজেকে সত্যিই বিকিয়েছে। চাচির প্রশ্নের প্রতিবাদ ভিন্ন কাউকে করতে না দিয়ে রোজা এগুলো তীব্র পদক্ষেপে কঠোর কণ্ঠে জানালো, আমার স্বামী, আমার স্বামীটাকে আমি খরচ করেছি আমার মর্জি মতো, তাতে আপনার মতো এক বিষধর সংসার ভাঙা সাপের মাথা ব্যথার কোনো কারণ তো আমি দেখি না। তেলে বেগুনে জ্বলে উঠল যেন চাচি। যদি আজ শোকের দিন না হতো, তোমাকে ঠাটিয়ে একটা চড় দিতাম। তুমি জানো আমার বাবাকে? তার কানে যদি একবারের জন্য কথাটা ওঠে যে নিজের বাবার দোহাই দিয়ে চলেছেন, স্বামীর নয়। তাকে নিয়ে গৌরব করার কিছু নেই বুঝি? থাকবে কিভাবে? কুলাঙ্গারকে নিয়ে গৌরব করার কিছু থাকতে পারে না তো। সীমা ছাড়িয়ে যাচ্ছ কিন্তু। বাবাকে বলবেন আপনার? বলুন তবে। তুমি জানো আমি চাইলে তোমাকে 10 বার কিনতে পারি। আমি চাইলে আপনার বাবার গোটা ব্যবসায়িক সাম্রাজ্যকে কিনতে পারি। শিউরে উঠে আসমানের দিকে চেয়ে থাকলো চাচি। এত অর্থের বড়াই, অথচ শ্বশুরের চিকিৎসার জন্য 2 পয়সা বের হলো না। আরন্ট ইউ ডিজিটাল বেগার? বাকরুদ্ধ জ্ঞান শূন্য আজাদ এবং ওর স্ত্রী। আজাদের ঠিক পিছনে এসে থামলো নিহাত, কাঁধে হাত দিয়ে জানালো, আপনাকে একটা সুপরামর্শ দিই। যদি নিজের মুখ রক্ষা করতে চান, দয়া করে বেরিয়ে যান। রাস্তা এখনও খোলা আছে। কতক্ষণ থাকবেন নিশ্চয়তা নেই। না চাইতেও ঢোক গিলল আজাদ। এক পলক শুধু তাকালো রোজা এবং আসমানের দিকে, তারপরে স্ত্রীর হাত ধরে টানতে টানতে জোরপূর্বক গোরস্থানের বাইরে। তাদের অডি কয়েক মুহূর্তেই আড়াল হলো দৃষ্টিসীমার। কয়েক মুহূর্তের প্রগাঢ় নীরবতা,
তারপর বিলাল রেমানের কণ্ঠস্বর ধ্বনিত হলো। আজকের দিনে এমন করো না, ছেলেরা কাছে এসো, লাশে দাফন করতে হবে। এগিয়ে গেল আসমান এবং নিহাদ। দুইজন হুজুর এবং কয়েকজন কর্মী রয়েছে। কয়েক মিনিটের মাথায় তাকবিধ্বনিতে পরিপূর্ণ হলো সমগ্র পরিবেশ। দূর থেকে অস্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে থাকলো রোজা। নিজের দাদুর কাফনে মোড়ানো দেহ সমাহিত হতে দেখল। সম্পূর্ণ দৃষ্টি মেলে। অতিবাহিত হয়েছে 3 দিন। ভয়ালো 21শে সেপ্টেম্বর পেরিয়ে ধরিত্রী পদার্পণ করেছে 24শে সেপ্টেম্বরে। রেমান পরিবারের 21শে সেপ্টেম্বর ঘিরে আয়োজিত মিলাদের ব্যাপারটি পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তী মাসে। রোজার দাদুর মৃত্যুর পর সকলেরই অন্তর বিষণ্ণ হয়ে রয়েছে। নিজের ভিন্ন জগতে বসবাস করছে রোজা। দাফনের সময় তাকে তুলনামূলক স্বাভাবিক মনে হলেও পরবর্তী মুহূর্তে বোঝা যায় সত্যিকারের মানসিক অবস্থা। 3 দিন যাবৎ সে নিজের রুম থেকে বের হয়নি। খাবারের ঠিক ঠিকানা নেই। সকলের ব্যর্থতার পর স্বয়ং বিলাল রেমানের জোড়াজুড়িতে আধখানিক রুটি পাকস্থলিতে প্রবেশ করতে দিয়েছে সে। এটুকুই। আসমানের সম্পূর্ণ পেইন্ট হাউস জুড়ে যেন হঠাৎ করেই অমানিসায় ছেয়েছে। কেউই হলরুমের পর্দা টেনে দেয় না। আর কিচেনে কাজ করতে দেখা যায় না কাউকে। নিহাদের সঙ্গে খুনসুটি কিংবা ঝগড়ায় মাতে না কেউ। কাউচে বসে গল্পের বইয়ে মুখ ডুবানোর সত্তা নিজেকে করে রেখেছে 4 দেওয়ালের মাঝে বন্দী। সকলের মাঝে থেকেও যেন সে নেই, অস্তিত্বহীন সত্তা এই পৃথিবীর বুকে। রাত প্রায় 9টা। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে আসলো আসমান। কেমন শূন্যতায় ঘেরা হলরুমটি ওর পছন্দ হলো না। ধীর পায়ে কিচেনে গেল। ফ্রিজ খুলে নিজের জন্য জুসের বটল বের করতেই কি যেন মনে হলো। কিছু সবজি আর চিকেন কিউব বের করে নিল সাথে। দ্রুত হাতে ইন্ডাকশনে পাত্র চড়িয়ে ঢাললো পানি। উষ্ণ হয়ে আসতেই কিউব, সবজি এবং পরিমাণ মতো মশলা দিয়ে স্যুপ তৈরি করতে সময় লাগলো প্রায় 20 মিনিট। এর সঙ্গে 2টো পাউরুটি টোস্ট করে নিল। ট্রেতে গুছিয়ে ক্যাবিনেটে 2 হাত রেখে নিঃশ্বাস ফেলল সে। কি করছে সে? কেন করছে? ধারণা নেই। মস্তিষ্ক বিরোধিতা করার আগেই ট্রে নিয়ে এগিয়ে গেল নিচতলার করিডোরে। মাঝখানের অন্ধকারাচ্ছন্ন জায়গার বাতিটা জ্বালিয়ে দরজার দিকে তাকালো। লক করা। ইতস্তত অনুভূতি চেপে মৃদু শব্দে করাঘাত করলো। কোনো উত্তর নেই। কয়েক মিনিট অপেক্ষার পর হাল ছেড়ে উল্টো ঘুরল। দরকার কি ভাবলো হৃদয়, কিন্তু এমন অস্বস্তি কেন হচ্ছে কি যেন ভাবলো আবার। পরক্ষণে দ্রুত এসে পিনকোড চাপলো। পেন্ট হাউসের রুমগুলোয় জরুরি মুহূর্তে প্রবেশের জন্য পিনকোড সিস্টেম রয়েছে। রোজা যদি নিজের রুমেরটা না বদলে থাকে তাহলে খট করে খুলে গেল দরজা। অবিলম্বে ভেতরে প্রবেশ করলো আসমান। প্রথমেই ধাক্কা খেলো গুমোট আধারে। আবদ্ধতা পরিবেশ জুড়ে। তবে এমন অনুভূতিতে অভ্যস্ত নিশাচর আসমানের দৃষ্টি মুহূর্তেই অসংগতি ধরতে সক্ষম হলো। কাঁচের দেওয়ালের জানালা খুলে দেওয়া হয়েছে। হু হু করে ঢুকছে বাতাস। সামনেই চুলের উপর দাঁড়ানো মেয়েলি অবয়ব। রোজা পা বাড়িয়ে রেখেছে বাইরে। অবলীলায় ঝাঁপ দেওয়ার প্রস্তুতি। এগিয়ে যাচ্ছে সে। ভারসাম্য ছেড়ে দিয়েছে শরীর। ট্রে ফেলে বিছানা টপকে ছুটলো আসমান। তড়িৎ গতিতে পাকড়াও করলো রোজার কোমর। শক্তিশালী টানে তাকে নিয়ে আছড়ে পড়লো মেঝেতে। ধস্তাধস্তি আরম্ভ হলো তৎক্ষণাৎ। ছেড়ে দাও, আমায় যেতে দাও। আমি আমি দাদুর কাছে যাব। আমি আব্বু আম্মুর কাছে যাব। আসমানের হাত সজোরে আঘাত হানলো রোজার মুখের পাশের বেড সাইড টেবিল বরাবর। কম্পনে তরঙ্গ খেলে টেবিলের উপর থেকে ধপাস করে কাচের ফুলদানি মেঝেতে ছিটকে পড়ল। কাঁচ ছিটকে উঠলেও কারো জখম হলো না। শুধুমাত্র হতচকিত করে তুলল রোজাকে। বের করে আনলো ওর আপন জগৎ হতে। ভারী নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে ফেলতে আসমানের কৃষ্ণ গহ্বরে দৃষ্টিপাত ঘটালো রোজা। কপল সিক্ত হলো ওর অশ্রুতে। I want to die so bad. Please let me. রোজা ভিক্ষা চাইল। মৃত্যু ভিক্ষা। Kill me. দ্বিতীয়বার অধর হতে শব্দ দুটি নির্গত হওয়ার সাথে সাথেই ঘটল ঘটনাটি। উঠে বসলো আসমান। রোজার হাত ধরে এক টানে আছড়ে ফেলল নিজের বিস্তৃত বক্ষ মাঝে। উভয় বাহু শক্তিশালী উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করল ওর অবাধ্য সত্তাকে। স্থির হয়ে থাকলো রোজা, সম্পূর্ণ স্থির।
নিগুড় এক উষ্ণতার চাদর মুহূর্তে আচ্ছাদিত করে নিল ওর সম্পূর্ণ অস্তিত্বকে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বোকা মহিলা। কর্ণগোচর হলো, আবেগে উদ্ভাসিত হলো বুক, সিক্ত হলো সমস্ত অন্তর হতে শরীরের রোমকূপ পর্যন্ত। পিতা মাতা শব্দ দুইটি কোনো সন্তানের জন্য নিগুড় অর্থ ধারণ করে তা উপলব্ধি করার আগে ভাগ্যের কাছে হারিয়েছে তাদের। স্নেহাভাজন হয়ে জীবনে আবির্ভূত হয়েছিল ছোট চাচা আজাদ। ভাগ্যের পরিহাস তাকেও করে দিল বিচ্ছিন্ন। এরপর দাদুর হাত ধরে একলা পথ চলা, রোজার একমাত্র সম্বল, জীবনের একমাত্র বেঁচে থাকার কারণ। রোজার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছুই ছিল দাদু। প্রতিদিন ঘুম থেকে উঠিয়ে নাস্তা খাওয়ানো, তৈরি করে স্কুলে পাঠানো, স্কুল থেকে ফেরত নিয়ে আসা, টিউশন টিচারের কাছে নিয়ে যাওয়া, বাসায় পড়াতে বসানো, খাওয়ানো, যত্ন নেওয়া, সব কিছুই সযত্নে করেছে দাদু। পাবলিক পরীক্ষাগুলোর সময় ঘন্টার পর ঘন্টা কেন্দ্রের সামনে বসে থাকতো। হল থেকে বের হলে হাসি মুখে প্রথমে পানি খাইয়ে বলতো, পরীক্ষা যেমন হয়েছে হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সে হয়তো জীবনে পিতামাতার থেকেও বেশি কিছু ছিল রোজার জন্য। রোজার বন্ধু, খেলার সাথী, খুনসুটির সঙ্গী, দিন শেষে প্রশান্তির নীড়। ভাগ্যের লোভ সীমা ছাড়িয়ে পৌঁছেছে চরম পর্যায়ে। তাই তো রোজার এমন মানুষটিকে কেড়ে নিতে একবারও কুণ্ঠা বোধ করলো না। নিজের গোটা পৃথিবীর আলো হারিয়ে আধারে তলিয়েছে রোজা, এতটাই গভীর তা যে উত্তরণ অসম্ভব। ক্রমশই গভীর হতে আরো গভীরে তাকে শুষে নিচ্ছে ভাগ্যচক্রের উল্টো আবর্তন। হারাতে হারাতে রোজা নিঃস্ব, ধরিত্রীর বুকে অবহেলিত এক ধূলিকণা, যার অস্তিত্ব থাকা না থাকায় এই মহান বিশ্বজগতের কিছু যায় আসে না। রাতে ঘুমোতে পারেনি রোজা। যতটুকু ঘুমিয়েছে অদ্ভুত সব দুঃস্বপ্ন দেখেছে। খাবারের রুচি শূন্যেরও নিচে ঠেকেছে। এই ধরায় যেন সে জীবনমৃত। নিজেকে রোজা বারংবার প্রশ্ন ছুড়েছে, কি অবশিষ্ট আছে? কোনো পিছুটান রয়েছে কি? কার জন্য বাঁচবে সে? কিসের জন্য বাঁচবে? কোন উদ্দেশ্যে ভাসাবে এই জীবন তরি? বরাবরই উত্তর দিতে ব্যর্থ হয়েছে ওর অন্তর। প্রচণ্ড মানসিক অস্থিরতা, এবং সেই অস্থিরতা থেকেই ভয়াল এক সিদ্ধান্ত গ্রহণ। সব যন্ত্রণার অবসান ঘটাতে পারে শুধুমাত্র ওর মৃত্যু। স্বয়ংক্রিয়ভাবে ঠিক কখন নিজের শরীরটাকে টেনে তুলেছিল জানালা বরাবর, তার টেরটুকু পায়নি ওর পরিশ্রান্ত মস্তিষ্ক। বর্তমানে যেন সেই মস্তিষ্ক ধীরে ধীরে কর্মক্ষম হতে আরম্ভ করেছে। তাই তো এমন অনুভূতি। রোজাকে নিজের উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছে আসমান। এই দানবটির পক্ষে কাউকে এভাবে আগলে নেওয়া সম্ভব তা পূর্বে রোজা কোনোদিন কল্পনা করতে সক্ষম হয়নি। চিত্রলেখার কাহিনী শোনা এবং বাস্তবে নিজে অনুভব করার মাঝে বিস্তর ফারাক রয়েছে। আদতে কি আসমান এমন কোনো কাজ করেছে, নাকি রোজা কল্পনা করছে? কল্পনা করছে না তা প্রমাণিত হলো কয়েক সেকেন্ডের মাঝেই। ওই অবস্থাতেই উঠে দাঁড়ালো আসমান। ওর বাহুডোরে আলিঙ্গনরত রোজা বসলো বিছানায়। ততক্ষণে নিজেকে সম্পূর্ণ বিলীন করেছে মেয়েটি। আসমানের গলা জড়িয়ে ধরে বুকে মুখ গুজেছে। দুপুরে কেঁদে উঠল। আর্তনাদ ধ্বনি মিয়ে এলো প্রশস্ত বুকের বাধায়। আসমান হস্তক্ষেপ করলো না, কোনো কথাও বলল না, শুধু হাত রোজার পিঠে আলতোভাবে স্পষ্ট করলো। উপরে নিচে প্রবাহিত হয়ে যেন প্রশান্তি বিলাতে চাইছে। রোজা কাঁদল, নিজেকে উজাড় করে দিল। ও হৃদয়ের চাপা সকল অনুভূতির উৎকীর্ণ ঘটেছে। আমি কি করব এখন? আমি যে সম্পূর্ণ এতিম হয়ে পড়লাম। কিভাবে বাঁচবো? কার জন্য বাঁচবো আমি? নীরব আসমান। ওর মাঝে বিশেষ পরিবর্তন নেই। ফুপিয়ে ফুপিয়ে বলে চলা কথাগুলো শুনে যাচ্ছে সে। ওই কাছে পারদর্শী, শুনে যাওয়া। রোজাকে সে কোনো প্রকার বাধা দিল না, নিজের মতন প্রকাশ ঘটাতে দিল। আবেগ বিলাপের মতো ছন্ন ছাড়া অনেক কিছু বলে যাচ্ছে রোজা। তাতে কর্ণপাত করে নৈশব্দ বরণের মাধ্যমে যেন নিজ নিয়মে পরিস্থিতি মোকাবেলা করার প্রচেষ্টা। ওর আলিঙ্গনে যেন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে উন্মত্ত এক সত্তা।
ছেলেটার অস্তিত্ব যত শীতল, ওর বাহুটা ওর চাইতে বহু গুণ উষ্ণ। মনে মনে ভাবল রোজা। অদ্ভুত হলেও সত্য, রোজার ভালো লাগছে। অশান্ত হৃদয়ে শীতলতার প্রলেপ দিচ্ছে আসমানের এমন নীরব উপস্থিতি। ঠিক কতক্ষণ এভাবে কেটেছে জানা নেই। রোজা যখন নিজের সম্বিত ফিরে পেল, তখন নিজেকে আসমানের এতটা কাছে আবিষ্কার করে কিছুটা হতচকিতই হলো। আবেগের বশে সে এক দানবকে আঁকড়ে ধরে নিজেকে উজাড় করে তো দিয়েছে, কিন্তু সেই অধিকার ওর আদৌ জন্মেছে কি? মানুষটার সঙ্গে সে এক চুক্তির সম্পর্কে আবদ্ধ, যে সম্পর্কে বিন্দুমাত্র পবিত্রতা নেই। উপলব্ধি করেই রোজা নিজেকে দূরে সরিয়ে নিল। আসমানের আলিঙ্গন ছেড়ে সরে বসে জোরপূর্বক নিজের চোখ মুখ মুছে নিল। আমি সরি, আমার মাথা ঠিক ছিল না, তাই। খাবার নষ্ট হয়ে গেছে। অপ্রাসঙ্গিক কথাটি রোজাকে বিস্মিত করল না। এই বান্দাকে মোটামুটি ভালোই চিনতে পেরেছে সে গত কয়েক মাসে। ঘাড় ঘুরিয়ে চেয়ে মেঝেতে পড়ে থাকা ভাঙা ট্রে, বাটি এবং খাবার দেখতে পেল সে। ঢোক গেলে বিড়বিড় করলো, সরি। নিঃশব্দ আসমান। ওর দৃষ্টি জানালার দিকে, যা এখনো খোলা রয়েছে, যেন রোজা নিজে থেকে না গেলেও কোনো অশরীরী শক্তি তাকে টেনে নেবে বাহির পানে। তাই সতর্ক নজর রাখছে। ক্ষুধা নেই আমার, খাবো না, তুমি যাও। এবারেও নীরবতা। নিঃশ্বাস ফেলে নিজের কপালে ঘষে রোজা পুনরায় বলল, ধন্যবাদ তোমায়, চিন্তা করো না, আমি আর ওরকম কাজ করতে যাব না, তুমি এখন যেতে পারো। বিছানা ছেড়ে উঠল আসমান। বোধহয় চলে যাবে। রোজার এমন ভাবনার ঠিক বিপরীত কাজটা করলো সে। বিছানার কাছে এসে ঝুঁকলো, কিছু বুঝে ওঠার আগেই একটানে রোজাকে তুলল, বসিয়ে দিল নিজের এক হাতের বাহু বরাবর। অপর হাত ভারসাম্য রক্ষায় জড়িয়ে গেল পিঠে। হতবিহ্বল রোজা না চাইতেও আঁকড়ে ধরলো আসমানের কাঁধ, ওর আঙুল সমূহ চেপে বসলো পোশাকে। আসমান, কি করছো তুমি? কোনো জবাব নেই। ওই অবস্থাতেই রোজাকে কোলে নিয়ে আসমান রুম পরিত্যাগ করলো। করিডোর ধরে হেঁটে এলো হল রুমে। প্রথম কয়েক সেকেন্ড ছটফট করে নিজেকে গুছিয়ে নিয়েছে রোজা। জানে লাভ নেই। আসমানের মাথায় চিবুক ঠেকিয়ে সে অজানা এক অনুভূতি অনুভব করছে। ওর শূন্যতাপূর্ণ হৃদযন্ত্র ধুক ধুক ছন্দে স্পন্দিত হয়ে চলেছে। সোজা কিচেনে ঢুকলো আসমান। ইন্ডাকশনের পাশের কাউন্টারের উপর বসালো রোজাকে। বিব্রত বোধ করে ফ্যাল করে তাকিয়ে রইল মেয়েটি। সে যতটা লজ্জিত, আসমান ঠিক ততটাই নির্বিকার। ফ্রিজ খুলল দানবটি। ওর মৃদু অথচ প্রভাবশালী কণ্ঠস্বর রোজাকে শুধাল, প্রিয় খাবার? হ্যাঁ। কানে ফোড়া হয়েছে? নুডলস। এক নজর পিছনে তাকালো, যেন প্রিয় খাবার নুডলস বলে ব্যাপারটাকে বিচার করছে। রোজা নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। সত্যি কথাই বলেছে, ভুল কিছু নয়। আসমান নিঃশ্বাস ফেলল, স্পষ্ট কর্ণগোচর হলো তা। ফ্রিজ থেকে কিছু সবজি বের করে ক্যাবিনেট থেকে নুডলসের প্যাকেট বের করলো। পাত্রে তা সিদ্ধ হতে হতে ক্যাপসিকাম, গ্রিন অনিয়ন এবং কিছু স্প্রিং তুলে সুন্দর মতো ধুয়ে কেটে নিল। রোজা কাউন্টারে বসে অতি মনোযোগী দৃষ্টিতে পর্যবেক্ষণ করে গেল ওর প্রতিটা কাজ। প্যানে সামান্য তেল দিয়ে তাতে একে একে পেঁয়াজ, মরিচ, গোটা ডিম, মশলা এবং সবজি দিয়ে সেদ্ধ হয়ে আসা নুডলস ঢাললো আসমান। কিছুক্ষণ কষিয়ে তাতে যোগ করলো সয়া সস এবং টমেটো সস। ফ্রিজ থেকে বের করলো এক প্যাকেট চিজ। কর্মযোগে রোজা না পারতে বলে উঠল, আমি তো এতদিন জানতাম গরম পানিতে ম্যাগি নুডলস আর মশলা ঢেলে দিলেই তাকে নুডলস বলে। চিজের প্যাকেট ছিঁড়ছিল আসমান। রোজার বাক্য কানে যেতেই মাঝপথে থমকে গেল। মাস্কের অন্তরালে ওর কপাল সামান্য উঁচু হয়ে উঠল, যদিও দেখতে পায়নি, কিন্তু রোজা হলফ করে বলতে পারবে এই মাত্র আসমান হেসেছে। তা হোক খুব সামান্য হাসি। নিজের রান্না সমাপ্ত করে বাটিতে বেড়ে তাতে কিছু গ্রিন অনিয়ন ছড়িয়ে চপস্টিক রাখলো আসমান। এগিয়ে দিল রোজার দিকে। খাওয়ার কোনো রুচি এতদিন না থাকলেও বর্তমানে সুঘ্রাণে ওর পেট মোচড় দিয়ে উঠল। তাতে অস্বাভাবিক ধরনের শব্দ হলো। লজ্জায় মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করলো রোজার চেহারা। পেট চেপে ধরলো সে, নিশ্চিত আসমান শুনতে পেয়েছে। কি লজ্জাজনক ব্যাপার, এখনই এমনটা হতে হলো। আসমান অবশ্য এমন ব্যবহার করলো যে সে কিছুই শুনতে পায়নি। খাও। এটুকুই উচ্চারণ করলো সে, কিছুটা বিব্রত এবং কিছুটা স্বস্তি অনুভব করে
খাবার গ্রহণ করলো রোজা। ছেলেটি তাকে কিছু বলে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেনি, ব্যাপারটা ওর কাছে ভালো লাগলো, একটু বেশিই ভালো। খাবারে মনোযোগ দিল সে। মুখে পুরতেই অসাধারণ স্বাদে জিহ্বা থেকে পাকস্থলী পর্যন্ত যেন পরিপূর্ণ হয়ে উঠল। চমৎকার। আসমান এক বটল জুস বের করেছে, গ্লাস ভর্তি করে রোজার দিকে এগিয়ে দিল, পিড় করলো। তেল মশলা একটু কমিয়ে দিয়েছি, সম্পূর্ণ খালি পেটে অধিক মশলাদার খাবার রুচবে না, শরীর খারাপ হতে পারে। হ্যাঁ, এগুলো কি তাহলে? ওইগুলো সবজি, মাছ এবং চিজ, কিছুটা সস, স্বাস্থ্যের জন্য উপকারী। ভ্যাবাচাকা খেয়ে বাটির দিকে তাকিয়ে থাকলো রোজা। সত্যি বলতে আসমান ওর জন্য রান্না করেছে এবং করার সময় এত কিছু ভেবেছে, ব্যাপারটা ওর মাঝে এক অজানা শিহরণ খেলিয়ে দিল। তুমি খাবে না? কথোপকথন ঘোরাতে জিজ্ঞেস করে বসলো রোজা। কাউন্টারে হেলান দিয়ে আসমান নিজের মাস্কটা টেনে খানিক উপরে তুলে জানালো, খেয়েছি। ও, কিভাবে কি বলা উচিত ঠিক করতে না পেরে রোজা সম্পূর্ণ খাবারেই ঝুঁকলো। কাউন্টারে পা দোলাতে দোলাতে সে আস্তে আস্তে নুডলস সাবার করছে, এমন অবয়বের দিকে নির্বিকার ভঙ্গিতে চেয়ে আছে আসমান। মেয়েটাকে দেখে মনে হচ্ছে যেন কোনো দুশ্চিন্তা নেই, অথচ কিছুক্ষণ আগেই কিভাবে কাঁদছিল। নিজেকে স্বাভাবিক প্রদর্শন করছে সে, কিন্তু আসমান খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছে যে অন্তরে রোজার কত বিশাল ঘূর্ণিঝড় লুকিয়ে রেখেছে। হঠাৎ করেই তীব্র রক মিউজিকের শব্দে বেজে উঠল রোজার ফোন। নিজেই তাতে হতচকিত হয়ে বাটি ফেলে দিচ্ছিল। আসমান কাছাকাছি থাকায় রক্ষা হলো। ভ্রুকুচকে বিরক্তি দেখিয়ে আসমান বাটি কাউন্টারে রাখতে রাখতে রোজা পায়জামার পকেট থেকে নিজের পুরনো ফোনটা বের করলো। অনলাইন থেকে কেনা জামাগুলোর পায়জামায় এমন পকেট রয়েছে যা রোজার বেশ পছন্দ হয়েছিল। আনমনে কখন ফোনটা ঢুকিয়েছে মনে নেই। ফেটে আসা স্ক্রিনে সরু দৃষ্টি করে তাকিয়ে অচেনা নাম্বার আবিষ্কার করলো, রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? এক মুহূর্ত নীরবতা, তারপর উত্তর এলো, তোর বাবার রেখে যাওয়া ডায়েরিটা আর তোর মায়ের রূপোর পায়েলটা এসে নিয়ে যাস। কালকের মধ্যে না এলে নর্দমায় ফেলে দেব। এটুকুই। লাইন কেটে গেল। শূন্যতা। নিজে ফোনের দিকে তাকিয়ে থাকলো রোজা। এই জিনিসগুলো চাচার হেফাজতে ছিল, মরহুম ভাই এবং মহরুমা ভাবির স্মৃতিস্বরূপ। বেরিয়ে আসার সময় হয়নি, পরে কয়েকবার চাইলেও দেয়নি। রোজার নিজের বাবা মায়ের স্মৃতি বলতে রোজার কাছে কিছুই নেই। রোজা সবই হারিয়েছে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে। জিনিস দুটির প্রতি ওর আকর্ষণ বহু দিনের, মৃত্যুর আগে একবার হলেও ছুঁয়ে দেখতে চেয়েছে। রোজার সুযোগটা এইভাবে আসবে ভাবেনি। ফোন নামিয়ে রাখতেই আসমানকে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করতে লক্ষ্য করে রোজা বুঝলো বান্দা মোটামুটি সবই শুনেছে। দীর্ঘশ্বাস ফেলে বাটি হাতে তুলতে তুলতে জানালো, আগামীকাল একবার মিস্টার আজাদের বাসায় যাব। নিহাত কি ঘুমিয়ে পড়েছে? যদি না থাকে তাহলে ওকে ডেকে। আমি যাব। নুডলস মুখে দিয়ে থমকে গেল রোজা। অবিশ্বাস নিয়ে চেয়ে রইল আসমানের দিকে। নিটল অনুভূতিহীন সে পুনরায় জানালো, আদেশ করলো, আমি তোমার সাথে যাব। জবাব দিতে সক্ষম হলো না রোজা। শক্তভাবে গিলে নিল খাবারটুকু। খাবার শেষ হতে হতে পেন্ট হাউসের দরজা খোলার শব্দে ঘুরে তাকালো। দেখলো সিল্কের ঘুমের পোশাক পরিহিত অবস্থায় বালিশ বগল দাবা করে ভেতরে ঢুকছে চারুলতা। কিচেনের সামনে এসে এক নজর তাকিয়ে থাকলো সে, তারপর ভেতরে উকি দিল। আসমান রোজার হাত থেকে বাটি নিয়ে সিঙ্কে রাখতে রাখতে বলল, উত্তর পাশের রুম, তুই জানালার সাইডে থাকবি, দরজা যেন খোলা থাকে, বাইরের অ্যালার্ট সিস্টেমটা অন করে দিস। 2 আঙুলে স্যালিউট ঠুকে রোজার দিকে এগোলো চারুলতা। বিষয় নিয়ে তাকিয়ে থাকলো রোজা। কয়েক মুহূর্ত সে বুঝে উঠতে পারল না যে কি হচ্ছে আর কেন হচ্ছে। তাকে হাত ধরে কাউন্টার থেকে নামালো চারু। প্রশ্ন এড়িয়ে ছোট বাক্যে জানালো, আমরা কয়েকদিন একসাথে ঘুমাবো, মজা হবে। না চাইতেও রোজা ঘুরে তাকালো আসমানের দিকে। ছেলেটি ওর দিকে তাকিয়ে নেই। স্ক্রাবে ডিশ ওয়াশ নিয়ে ধুয়ে দিচ্ছে বাটি এবং চপস্টিক। মসৃণ পিচ ঢালা সড়ক বেয়ে এগিয়ে যাচ্ছে আসমানের স্পর্শে। আবহাওয়া ঝলমলে, সন্ধ্যার আস্তরণে আচ্ছাদিত হয়েছে ধরিত্রী। শহর যেন গা ছাড়া দিয়ে উঠেছে সমগ্র দিনের পরিশ্রান্ত অভিযান শেষে। কিন্তু মতিঝিলের এই অঞ্চলে ব্যস্ততার তেমন দর্শন নেই। উচ্চবিত্ত এলাকা,
নীরবতা, প্রশান্তি জরুরি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।